তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের 4 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে করাবো। এটা বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় ও রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রশ্ন। একের দাগের প্রশ্নটা কি আছে দেখো, বলছে এক কথায় উত্তর দাও। তো কি আছে, কয়েকটা 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা সেটা লিখতে বলেছে। তো জোড় সংখ্যা কোনগুলোকে বলে আর বিজোড় সংখ্যা কোনগুলোকে বলে? আমরা জানি যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক, আমি খাতায় করে বোঝাচ্ছি দেখো, যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6, 8 তাদেরকে কি বলা হচ্ছে? জোড় সংখ্যা, তাই তো। আর যদি 1, 3, আচ্ছা এটা বাংলায় লিখি, 1, 3, 5, 7, 9 এগুলো যদি এককের ঘরে থাকলে তাকে বিজোড় সংখ্যা বলবো। এখানে কি আছে? 41 সংখ্যা, দেখেছো 41। তাহলে 41-এর দেখো একক দশক, এককের ঘরের অঙ্ক কত আছে? 1 আছে, 1 আছে। তাহলে 1 থাকলে কি হবে? বিজোড় সংখ্যা। তাহলে এটা কি হয়ে গেল? বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি উত্তরটা কি লিখবো এখানে? 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড়? তাহলে এখানে লিখবো বিজোড় সংখ্যা। কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? কোনো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা ধরো আমি একটা বিজোড় সংখ্যা ধরে নিচ্ছি 51, ঠিক আছে, 1 আছে যেহেতু, তাহলে বিজোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে যদি একে ভাগ করি, দেখো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হচ্ছে, 1 নামলো, আর এখানে 1 নামলো, তাহলে 2 5-এ 10 হচ্ছে, তাহলে 1 নামলো, তাহলে কত থাকছে? 1 থাকছে। এরকম তুমি বিজোড় সংখ্যা, অন্যান্য বিজোড় সংখ্যা নিয়ে দেখবে যে ভাগশেষ 1 থাকবে। তাহলে কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? ভাগশেষ 1 হবে। 6টি 7-এর যোগফল কত? 6খানা 7-এর যোগফল মানে হচ্ছে 6কে 7 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 6 গুণিত 7, 6 7-এ কত হয়ে যাবে? 42। 2 থেকে 10 পর্যন্ত মোট কতগুলি জোড় সংখ্যা আছে? দেখো 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আগে লিখি। 2, 4, 6, 8, 10। তাহলে মোট কতগুলো হলো? 2 থেকে 10, মানে 2ও নেবো 10ও নেবো, এদের মাঝখানেগুলোও নেবো। তাহলে 2, 4, 6, 8, 10, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে উত্তরটা হচ্ছে 5টি জোড় সংখ্যা আছে। 3টি 50 পয়সা সমান কত টাকা? 50 পয়সা, 3টে 50 পয়সা যদি এইভাবে যোগ করি তাহলে কত হচ্ছে? 150 পয়সা, তাই তো, 150 পয়সা। তার মানে এটাকে যদি টাকায় নিয়ে যায় তাহলে 1 টাকা 50 পয়সা এরকমও লিখতে পারি, অথবা এইটাকে লিখতে পারি যে তোমরা যদি দশমিকে লিখতে যাও, যেহেতু দশমিকের ধারণা তোমাদের মধ্যে এখনো নেই, তাহলে তোমরা 1 টাকা 50 পয়সা এটা লিখতে পারো। আর যদি এটাকে দশমিকে নিয়ে যায় তাহলে 1.50 মানে 1.5 টাকা, যেটাকে বলে 1.50 টাকা, এটা লিখতে পারো। এবার 2-এর দাগের গুলো দেখো, বলছে 8 জোড়া কলা সমান কটি কলা? 1 জোড়া মানে 2টো, 8 জোড়া মানে 8 দুগুণে 16টা কলা। ড্যাশ ভাজিত 9 সমান 4, তাহলে এখানে কত বসালে তাকে 9 দিয়ে ভাগ করলে 4 আসবে। তাহলে 9 4-এ কত হচ্ছে? 36। যদি 36 বসাই, দেখো 36কে 9 দিয়ে ভাগ করলে 9 4-এ 36। জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান কি সংখ্যা হবে? ধরো একটা জোড় সংখ্যা 2 নিলে, একটা বিজোড় সংখ্যা 3 নিলে, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাহলে কি হলো? 5টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে কি লিখবো? বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা আসবে। একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে কটি দেশলাই কাঠি লাগবে? দেখো এইরকম যদি আয়তকার চিত্র হয়, তাহলে এইটা যদি আমি একটাও ধরি, তাহলে এইগুলোতে একটা দিলে কিন্তু বর্গাকার চিত্র হয়ে যায়, মানে চারদিকে একটা করে দিলে বর্গাকার চিত্র হয়ে যাচ্ছে। আর আমার এইটার থেকে এটাকে বড় হতে হবে, তাহলে এটা আমি 2টো যদি নিই, এটা 2 2 4টে, একটা 5টাকে 6টা, তাহলে 6টা। তাহলে আমি এইটাকে এই 2টো, আবার এইটাকে এই নিলাম, এটাকে এই নিলাম, এই নিলাম, এই নিলাম, তাহলে 1 2 3 4 5 6টা, তাহলে 6টি দেশলাই কাঠি লাগবে। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা
দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত হবে বলো? দেখো 98, 99, তারপরে 100, মানে 3 অঙ্কের হয়ে যাচ্ছে 100। তার আগে হচ্ছে 99, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর তার আগে জোড় সংখ্যা হচ্ছে 98। তাহলে দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত হয়ে গেল? 98। ভাজকটা ভাগশেষের থেকে কি হবে, বড় না ছোট বলো? ভাজক ভাগশেষের থেকে বড়, তাই তো? ভাজকটা ভাগশেষের থেকে সবসময় বড়, মানে এই যে এইখানে ভাগ করছে আর অবশেষটা এখানে পড়ে থাকছে, এটার থেকে সবসময় এটা বড় হবে, অর্থাৎ ভাজকটা ভাগশেষের থেকে বড়। তাহলে বড় লিখলাম। 9টি 8-এর যোগফল হলো, 9টি 8 মানে হচ্ছে 9 গুণিত 8, 9 গুণিত 8 মানে 8 9 72 হয়ে যাবে যোগফল। ভাজ্য সমান ড্যাশ গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই গুণফল নির্ণয় করতে বলেছে। 18কে 5 দিয়ে গুণ করতে গেলে কি হবে? 18কে 5 দিয়ে গুণ করলে দেখো, 5 দিয়ে গুণ করলে 5 8 40 0, হাতে 4, 5 1 5 আর 4 9, তাহলে 5 18 90 হয়ে গেল। 15 জোড়া কলা মানে কটি কলা? 1 জোড়া মানে 2টো, আর 15 জোড়া মানে 15কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 5 10 0, 2 1 2 3, 15 দুগুণে 30টা কলা। তাহলে 15 জোড়া কলা মানে হচ্ছে 30টা কলা। বিজোড় সংখ্যা এককের ঘরে 1 থাকবে, আর কি থাকবে? 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, 9 অঙ্ক থাকতেই হবে। তাহলে বিজোড় সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 অঙ্ক থাকতেই হবে। এরপরে 3-এর দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। একটি চতুর্ভুজের 4টি 5টি 3টি বাহু রয়েছে। একটা চতুর্ভুজের 4টে বাহু থাকে সবসময়, এরকম চতুর্ভুজ দেখতে হয়। তো একটা চতুর্ভুজের 4টে বাহু, 1 2 3 4টে বাহু আছে। জোড় সংখ্যাগুলি সর্বদা কত দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হয়। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। দেখো 10 হচ্ছে প্রথম জোড় সংখ্যা, তারপরে 11 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 11 হয়ে যাবে। 1 টাকা সমান কত পয়সা? 50 পয়সা, 100 পয়সা, 25 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা 2 দিয়ে এবং কটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য? লেখো। পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা 2 দিয়ে এবং কটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য? দেখো 2 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনগুলো আগে দেখো। 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমার লাস্টে যেগুলো 0 2 4 6 8 থাকবে, অর্থাৎ আমি এগুলোকে গোল দাগ করছি। এইটা 2 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য, এটা 2 দিয়ে বিভাজ্য। তাহলে 1 2 3 4 5টা, তাই 2 দিয়ে বিভাজ্য হচ্ছে 5টি সংখ্যা। আর 3 দিয়ে বিভাজ্য কোনগুলো? 3 দিয়ে বিভাজ্য আমার অঙ্কগুলোকে যোগ করে করে দেখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে যোগ করতে হবে। যেমন দেখো 2 আর 2 4 আর 5, 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা ভাগ করা যাবে না। 8 আর 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 81টাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি এইটাকে চৌকো করে দিচ্ছি, যেগুলো 3 দিয়ে বিভাজ্য। এটা দেখো 4 আর 2 6, 6 আর 3 9, 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 3, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 8 আর 9, 10 11 12, 12কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। 7 আর 3 10 আর 8 18, 3 6 18, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। 2 আর 1 3, এটাও 3 দ্বারা বিভাজ্য। 5 আর 2 7, এটা 9। 8 আর 1 9, 10 11 12, এটাও 3 দ্বারা বিভাজ্য। আর 4 আর 4 8 আর 2 10, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। বিন্যাসটা সম্পূর্ণ করতে বলেছে। এটা ওপর দিকে আছে, এটা নিচের দিকে আছে, এইটা ডবল ওপর দিকে আছে, তাহলে এটা ডবল নিচের দিকে থাকবে। এটা বইয়েরই অঙ্ক তোমাদের। এটার ক্ষেত্রেও দেখো, এটা এদিকে দাগ রয়েছে চৌকোর মধ্যে, তারপরে এটা এক ঘাট ঘুরে এদিকে এলো, এটা নিচের দিকে এলো, তাহলে এদিকটা বাকি রয়েছে। তাহলে এইখানটা হলো। প্রথম পদ্ধতিতে গুণ করে দেখাও। 175 গুণিত 5 আর 102 গুণিত 6। দেখো এটাকে আমি করে দেখাচ্ছি। 175 গুণিত 5, 175 গুণিত 5, আর একটা আছে 102 গুণিত 6। দেখো 175, 175 মানে 100 যুক্ত 70 যুক্ত 5,
আর এই 5টা এখানে লিখলাম। এবার এর সঙ্গে এটা গুণ করলে দেখো 100 গুণিত 5 কত হচ্ছে 500, 70 গুণিত 5 কত হচ্ছে 350, আর 5কে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25। এবার কি করবো, এগুলোকে যোগ করবো, মানে এইটা অর্থাৎ 500, 350 আর 25, এটা যদি যোগ করি দেখো 5 হচ্ছে, 5 আর 2 7 হচ্ছে, 5 আর 3 875। তাহলে এই 175কে 5 দিয়ে গুণ করলে কত হবে 875। আর এই 102টাকে দেখো 100, এই ঘরটা দেখো 0 আর এই ঘরটা 2 লিখলাম, এখানে 6 দিয়ে গুণ করছি, তাহলে 100 গুণিত 6 600 হবে, 0 গুণিত 6 0 হবে, 2 গুণিত 6 6 দুগুণে 12 হবে। তাহলে কত হচ্ছে 600, 0, 12, 2, 1, 6, তাহলে 612 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ্ধতিতে। এরপরে 7 দাগের বলছে বাহুর সংখ্যা নির্ণয় করো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টি হচ্ছে বাহুর সংখ্যা। এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টি বাহুর সংখ্যা। এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 5টি। 8এরটা কি বলেছে দেখো, এখানে বিভিন্ন চিত্র দিয়ে দিয়েছে এবং চিত্রগুলো অর্থাৎ যেমন দেখো চিরুনি দিয়েছে, বল, জগ, আইসক্রিম, ঘুড়ি এবং পাউরুটি স্লাস দিয়ে দিয়েছে। তো এইগুলোর প্রত্যেকটা দাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, 15 টাকা 50 পয়সা, 140 টাকা 50 পয়সা, 250 টাকা, 10 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা আর 24 টাকা। তাহলে একটা চিরুনি আর একটা ঘুড়ি কিনলে কত দাম হবে? একটা চিরুনি হচ্ছে এইটা আর একটা ঘুড়ি হচ্ছে এইটা, তাহলে 15 টাকা 50 পয়সা আর 12 টাকা 50 পয়সা যোগ করতে হবে। তাহলে 15 টাকা 50 পয়সা, দেখো 15 টাকা 50 পয়সা আর 12 টাকা 50 পয়সা, তাহলে এটা যোগ করব, তাহলে পয়সা 0, 5 আর 5 10, 100 পয়সা হলো, এটা টাকা, 5 আর 2 7, 1 রেখে 2, 27 টাকা 100 পয়সা। এবার 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা, তাই তো? সেই জন্য কি হয়ে যাবে 27 যুক্ত 1 28 টাকা। তাহলে এখানে একটি চিরুনি আর একটা ঘুড়ি কিনলে মোট কত হয়ে যাচ্ছে 28 টাকা। এবার বলছে একটি বল আর একটি জগ, একটি বলের দাম হচ্ছে 140 টাকা 50 পয়সা, একটি জগ হচ্ছে 250 টাকা। তাহলে দুটো যোগ করি, দেখো 140 টাকা 50 পয়সা আর হচ্ছে 250 টাকা 0 পয়সা, তো যোগ করি, তাহলে পয়সা 0 নামলো 5 নামলো, এটা টাকা 0 নামলো, 5 আর 4 9 হলো, 2 আর 1 3 হলো, 390 টাকা 50 পয়সা। তাহলে এটা উত্তর হয়ে গেল 390 টাকা 50 পয়সা। এবার দেখো 9 দাগের বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। 4টে অঙ্ক দিয়েছে এখানে, 4 1-কে 4 নম্বর, তাহলে 302-কে 3 দিয়ে ভাগ। আমি প্রত্যেকটা ভাগ অঙ্ক করে করে দেখাচ্ছি। দেখো 302-কে আমার কি দিয়ে ভাগ করতে বলেছে 3 দিয়ে, তাহলে 3 1-কে 3 হলো, এবার 0 নামলো, 3 0 0 হলো, 2 নামলো, 3 0 0 হলো 2। তাহলে ভাগফল আর ভাগশেষ চেয়েছে, তাহলে ভাগফল কত, ভাগফল হচ্ছে 100, এই যে এটা, আর ভাগশেষ হচ্ছে কত 2। ভাগফল আর ভাগশেষ পেয়ে গেলাম। এরপরে আছে 526-কে 5 দিয়ে ভাগ করেছে, তাহলে 5 1-কে 5 হলো, 2 5 0 0 2 আর এটা 6, 5 5-এ কত হয়ে যাচ্ছে 25, তাহলে 1। ঠিক আছে, তাহলে ভাগফল 105 আর ভাগশেষ 1। ভাগফল হচ্ছে 105, ভাগশেষ হচ্ছে 1। এর পরেরটা রয়েছে 50-কে 7 দিয়ে ভাগ। 50-কে 7 দিয়ে ভাগ করলে দেখো 7-এর নামটা পড়লে 7 7-এ 49, তাহলে 1 হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল ভাগফল
আর এইটা হয়ে যাচ্ছে ভাগশেষ। এই আর একটা রয়েছে 48কে 5 দিয়ে ভাগ, 48কে 5 দিয়ে, এটা কত যাবে 5 9 45 3, তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ হয়ে গেল। এরপরে আমি চলে আসছি দেখো 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, যোগফল আর বিয়োগফল নির্ণয় করতে বলেছে। তাহলে যোগফলগুলো নির্ণয় করে টাকা পয়সার হিসাব করি। দেখো 0 0 0 যোগ করলাম, 3 5 15, 15 মানে 5 বসাচ্ছি 1, তার মানে 150 হচ্ছে। 100 পয়সায় কি হয়, 1 টাকা হয়, তাহলে 1 টাকাটা আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা টাকা আর এটা হচ্ছে পয়সা। তাহলে 5 আর 2 7 আর 1 8 হয়ে গেল, 2 আর 1 3 আর 1 4, তাহলে 48 টাকা 50 পয়সা উত্তর হয়ে গেল। এখানে বিয়োগ করতে বলেছে, দেখো 0 0 0, 5 থেকে 5 বিয়োগ করে 0, এত পয়সা হলো। আর এখানে টাকায় দেখো 2 কয় দিতে 10, 8 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 4, 2 দিতে, তাহলে 28 টাকা 0 পয়সা। এরপর 11-এর দাগের অঙ্ক। 11-এর দাগে বলছে অঙ্কের ভাষায় সমাধান করতে বলছে। কয়েকটা বলছে মা দোকানে গিয়ে 5টি পুতুল কিনলেন, প্রতিটি পুতুলের দাম 123 টাকা হলে তাহলে মা মোট কত টাকা পুতুল কিনলেন। তাহলে কি হয়ে যাবে, গণিতের ভাষায় সমস্যাটা কি হয়ে গেল, 123 গুণিত 5, এটা আমাকে বার করতে হবে। তাহলে 123কে যদি আমি 5 দিয়ে গুণ করি, দেখো 5 3 15, 5 হাতে 1, 5 2 10 আর 1 11, 1 হাতে 1, 5 1 5 আর 1 6, তাহলে এটা কত হয়ে যাবে 615 টাকা। 615 টাকা খরচা হবে। 260টি, ক্ষয়ের অঙ্কটা, 260টি চকলেটকে 8টি বাক্সের সমান সংখ্যায় ভাগ করে রাখার পর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে। তাহলে 260কে 8 দিয়ে ভাগ করবে। দেখো 260কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 3 8 24, 3 8 24 হয়ে গেল, 4 5 6 20 হচ্ছে, শূন্য নামলো, তাহলে 8 2 16, 6 কয় দিতে 4 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 2 মিলে গেল 0, তাহলে 4টে চকলেট বাইরে পড়ে থাকবে। তাহলে এখানে কতগুলি চকলেট পড়ে থাকবে, 4টি চকলেট। এরপরে দিদিমণি ক্লাসে 285 টাকা 285টি খাতা নিয়ে আনলেন, প্রত্যেকটি 7টি করে খাতা দেবেন প্রত্যেককে। তাহলে কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে থাকবে। তাহলে 285কে 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 285কে 7 দিয়ে ভাগ করে দেখো 4 7 28 হয়ে গেল, 5 নামলো, 7 0 0 হয়ে গেল, তাহলে 5 নামলো, তাহলে 40 জনকে খাতা দেবে, 40 জনকে খাতা দিতে পারবেন। আর দিদিমণির কাছে কতগুলো খাতা পড়ে থাকবে, 5টি খাতা পড়ে থাকবে। হয়ে গেল 11 দাগের। এবার দেখো 12 দাগে বলছে নিচের ছবিতে কোন আকার কটি রয়েছে। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, তো এই চিত্রে বলে দিয়েছে ত্রিভুজ কটা, বর্গক্ষেত্র কটা, বৃত্ত কটা, আয়তক্ষেত্র কটা। তো ত্রিভুজ কতগুলো আছে দেখো, ত্রিভুজ দেখো একটা ত্রিভুজ আছে, এইখানটা দেখো ছোট করে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আছে, এইখানে ছোট ভেতরের একটা ত্রিভুজ, বাইরের একটা ত্রিভুজ, তাহলে মোট দুটো 4টে হলো, আবার এখানে দুটো 6টা, তাহলে ত্রিভুজের সংখ্যা হয়ে গেল 6টি। বর্গক্ষেত্র কটা হবে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা, ঠিক আছে 8টা। আর এইটা একটা বর্গক্ষেত্রের মতো লাগছে, একটা 9টা, এইটা একটা গোটাটা একটা 10টা, এটা একটা 11টা, তাহলে 11টা বর্গক্ষেত্র হয়ে গেল। বৃত্ত কটা আছে দেখো, বৃত্ত 1টা 2টো 3টে বৃত্ত রয়েছে। আয়তক্ষেত্র কটা আছে দেখো, দেখো এইটা একটা আয়তক্ষেত্র বলতে পারি, এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা 2টো 3টে, এখানে একটা 4টে 5টা, তাহলে 5টা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের রায়ান মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের আমি 4 নম্বর প্রশ্নপত্রটা করালাম। তার আগে 3টে প্রশ্নপত্র আমি করিয়েছি, তোমরা যারা সেগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে একদম লাস্ট মানে প্লেলিস্টটা খুলে দেখবে একদম লাস্টের দিকে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। উপর দিকে স্ক্রল করলেই তোমরা কিন্তু নিচের দিকে ভিডিওগুলো পেয়ে যাবে, পরপর একদম করা রয়েছে 1 2 3 4, প্রত্যেকটা যদি ভালো করে করো, প্রত্যেকটা যে প্রশ্নমালা রয়েছে মানে প্রশ্নপত্র রয়েছে যদি ভালো করে করো, দেখবে তোমাদের পরীক্ষার খাতায় অঙ্ক করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এর মধ্যে থেকে দেখবে তোমাদের কোশ্চেন চলে আসবে। তাই
তাই অবশ্যই তোমাদেরকে বারবার একই কথা বলবো যে অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।